ব্যাংকে হিট করছে না, যেহেতু বাংলাদেশ ব্যাংকে হিট করছে না, এই ক্ষেত্রে প্রবাসী আয়ের যে ফরেন রেমিটেন্সের যে রিজার্ভ বাড়ার কথা সেটা কিন্তু বাড়ছে না। দুই হচ্ছে রপ্তানি আয়, আপনি যদি পত্রিকা দেখেন গত 6 মাসে রপ্তানি কিন্তু কমে গিয়েছে এবং আমেরিকা ইনডাইরেক্টলি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে। যেহেতু নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, গণতন্ত্র নাই, ডেমোক্রেসি নাই, যে কোনো মুহূর্তে সরকার একটা গণবিপ্লব, গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুতির মতো ঘটনা ঘটতে পারে। ওই ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টের কি হবে? আজকে ক্যাশ টাকা নিয়ে যান, কারণ আপনার যদি লিকুইডিটি ক্রাইসিস, আপনি আমাকে ডলার দেন, কিন্তু এই ডলারটা নিচ্ছে হলো 7 দিন থেকে 90 দিনের ভিতর। বলছে যে 90 দিন পরে তোমার ডলার তুমি আবার রিটার্ন নিয়ে যেও, আর আর আমাকে, আমি যে তোমাকে ক্যাশ টাকা দিয়েছি ক্যাশ টাকা তোমাকে ফেরত দাও। কিন্তু এটা করেও কিন্তু সরকার গত 3 মাসে, এই 2 মাসে মাত্র 37 কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে। দেখবেন 100 বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছে বা 50 বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছে। আমি বললাম যে ভারতে তো খেয়ে কোনো কাজ নাই, ভারত তোমাকে তোমাকে 50 বিলিয়ন ডলার দিবে। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী, ভারতের মোদি চাইলেও সবকিছু করতে পারবে না যেটা বাংলাদেশে করা সম্ভব। তা ভারত কি জন্য আমাদেরকে 50 বিলিয়ন ডলার দিবে? আক্ষরিক অর্থে ওনাকে যে প্রশ্নটি আপনি করলেন যে আমাদের যে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বা আমাদের যে বর্তমান যে অবস্থা, আপনাকে আপনাকে আমি বলি যে শ্রীলঙ্কার এখন যে অবস্থা, চায়নার কাছে তারা এত ঋণে জর্জরিত হয়ে গিয়েছে। চায়নার কিন্তু যে লখনৌ দ্বীপ কিন্তু চায়নাকে 100 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের যে অবস্থা যাচ্ছে এবং যে পরিমাণ ঋণ বেড়ে 100 বিলিয়ন ডলারে গিয়েছে, এটি সর্বকালের মানে হাইয়েস্ট। এবং এখনো পর্যন্ত শেখ হাসিনা জনগণকে মূলা ঝোলাচ্ছে যে উন্নয়ন উন্নয়ন, আমি আরো উন্নয়ন করব। আমাদের যে গত গত 5 বছর বা গত 10 বছরে জাপান ইন্ডিয়া চায়না রাশিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করবে, সেই উন্নয়নমূলক কাজগুলো করবে, সেখানে মাত্র 25% টাকা তারা ইনভেস্ট করেছে, যেটাকে বলে এফডিআই। আপনাকে একটু বলি, আপনার মাধ্যমে একটু জনগণকে একটু অবহিত করি, ইকোনমিক্স এর বিষয়ে তো সবাই বোঝে না। সেটা হলো আমাদের যে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ যে বাড়ে, রিজার্ভ বাড়ার পদ্ধতি হচ্ছে 4টা। ওই যে রিজার্ভ বাড়ার পদ্ধতি হচ্ছে 4টা। প্রথম যে পদ্ধতিটা সেটি হচ্ছে প্রথম যেটা পদ্ধতি হলো যে আমাদের বাংলাদেশ থেকে যে রপ্তানি আয় মানে রপ্তানি হয়, রপ্তানি থেকে যে পেমেন্টটা আমরা পাই সেটা ডলারে পাই, এটি হচ্ছে একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্রবাসী আয়, ফরেন রেমিটেন্স। 3 নম্বর হচ্ছে বিদেশি বিনিয়োগ, এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। যে কথাটি আমি বললাম যে আপনার জাপান চায়না ইন্ডিয়া রাশিয়া, রাশিয়া যে বিনিয়োগগুলো করেছে সেটাকে বলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এটির মাধ্যমে ডলার আসে, কারণ তারা তো ডলার নিয়ে আসে এই বিনিয়োগ করার জন্য। আরেকটা হচ্ছে বিদেশি লোন, যেমন আইএমএফ আমাদেরকে লোন দিয়েছে, চায়না প্রতিশ্রুতি দিয়েছিল তারা লোন দিবে। এই পদ্ধতি হলো 4টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়া। আমি একটা একটা করে বলি যে প্রবাসী আয় যদি 95% জনগণ ভোট দিতে পারে না, তাহলে যারা প্রবাসে আছে তারাও কিন্তু 95% জনগণও কিন্তু এর ভিতরে আছে। তো বাংলাদেশ সরকার যতই তাদেরকে ইনসেন্টিভ দিক আর যেটাই করুক, এটা ইন্ডিয়া আউটের মতো বা ইন্ডিয়ান পণ্য বয়কটের মতো, তারা কিন্তু লিগাল চ্যানেলে এই ডলারগুলো কিন্তু পাঠাচ্ছে না, ডলার বা পাউন্ড পাঠাচ্ছে না। তারা তাদের পরিবারের কাছে টাকা পাঠাচ্ছে ঠিকই, কিন্তু হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে। তো যেহেতু হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে, সেই ক্ষেত্রে এটি বাংলাদেশ ব্যাংকে হিট করছে না। যেহেতু বাংলাদেশ ব্যাংকে হিট করছে না, এই ক্ষেত্রে প্রবাসী আয়ের যে ফরেন রেমিটেন্সের যে রিজার্ভ বাড়ার কথা সেটা কিন্তু বাড়ছে না। দুই হচ্ছে রপ্তানি আয়, আপনি যদি পত্রিকা দেখেন গত 6 মাসে রপ্তানি কিন্তু কমে গিয়েছে এবং আমেরিকা ইনডাইরেক্টলি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু একই অবস্থা। এই ক্ষেত্রে গত 6 মাসে রপ্তানি আয়ও কমে গিয়েছে। এখন আসেন বিদেশি বিনিয়োগ আপনাকে যেটি বললাম যে জাপান চায়না রাশিয়া ইন্ডিয়া, যে সমস্ত দেশ আমাদের এখানে ইনভেস্ট করেছে গত 10 বছরে, তাদের যে ইনভেস্ট করার কথা ছিল তার 25% মাত্র ইনভেস্ট করেছে, বাকি 75% এখনো করে নাই। এটার পিছনে যুক্তি দেখেছে যে ওই দেশের আমলাতান্ত্রিক জটিলতা, প্লাস আমাদের দেশে যেহেতু নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, গণতন্ত্র নাই, ডেমোক্রেসি নাই, যে কোনো মুহূর্তে সরকার একটা গণবিপ্লব, গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুতির মতো ঘটনা ঘটতে পারে। ওই ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টের কি হবে? এবং ওই 75% যদি ইনভেস্ট করে, সেটি কিন্তু 40 বিলিয়ন ডলার। হাসিনা আক্তার, আপনার মাধ্যমে জনগণকে অবহিত করি, 40 বিলিয়ন ডলার যদি তার আক্ষরিক অর্থে ইনভেস্ট করে, আমাদের সেটিও কিন্তু 40 বিলিয়ন দিয়ে সরকার আরো 40 মাস টিকতে পারবে। কিন্তু তারা তো ইনভেস্টমেন্টে আসবে না, এই পরিস্থিতিতে।
আমাদের যে আমাদের যে প্রধানমন্ত্রী মুখ্য সচিব উনার নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। শেখ হাসিনা বলেছে তোমরা সবাই যে হাতে পেয়ে ধরো, হাতে পেয়ে যে ধরে বলো যে আমরা কন্ডিশন আরো শিথিল করব, তোমরা ইনভেস্টমেন্টে আসো। তাহলে ইনভেস্টমেন্টে আসলে কি হবে? ধরেন 75 করলো না, আরো 25% করলো। তো 25% করলে 40 বিলিয়নের আরো 14 বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করবে। সে 14 বিলিয়ন ডলার দিয়ে সরকার হয়তো আরো 14 মাস টিকতে পারবে। ওই ক্ষেত্রে আমাদের ঋণের পরিমাণ 100 বিলিয়ন থেকে আরো 14 বিলিয়ন ডলারে যাবে, যেটার সম্ভাবনা কম যে তারা ফার্দার ইনভেস্টমেন্টে আসবে না এই পরিস্থিতিতে। আর সর্বশেষ যে পদ্ধতি হলো বিদেশি লোন। বিদেশি লোন আইএমএফ ছাড়া আর লোন দেওয়ার মতো কেউ নাই। চায়না ভেবেছিল যে লোন দিবে যদি বাংলাদেশ সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে এবং জিওপলিটিক্যালি যদি চায়নাকে যদি বাংলাদেশ ঢুকতে দেয়। কিন্তু এখানেও কিন্তু শেখ হাসিনা কূটনীতির আশ্রয় নিয়েছে এবং দুষ্ট বুদ্ধির আশ্রয় নিয়েছে। চায়নাকে ইলেকশনের আগে বলেছিল যে আপনাকে আমি ঢুকতে দিব, তিস্তা প্রজেক্ট দিব, সোনাদিয়া ডিপসি প্রজেক্ট দিব এবং আমাদের এয়ারপোর্টে যে এক্সটেনশনের কাজগুলো সেটিও কিন্তু চায়না ইনভেস্টমেন্ট বন্ধ করে রেখেছে ভারতের আপত্তির কারণে। তাহলে চায়না কিন্তু এখন বলছে যে আমার আমার ডলার সংকট, আমি কিন্তু তোমাকে ডলার দিতে পারবো না। তার মানে ইনডাইরেক্টলি চায়নাও কিন্তু সরকারকে ডলার দিতে ডিনাই করেছে। তার মানে এই যে 4টা পদ্ধতির কথা বললাম, 4টা পদ্ধতির কোন পদ্ধতিতে ডলার বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। আপনি যদি গত 1 মাস বা 2 মাস ধরে যদি দেখেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়েছে। তারা তারা বিভিন্ন কমার্শিয়াল ব্যাংককে বলছে যে তোমাদের যেহেতু লিকুইডিটি ক্রাইসিস, আমি আমার যেহেতু মেশিন আছে, আমি মেশিন দিয়ে টাকা ছাপিয়ে দিচ্ছি। আমি আপনাকে একটু বলি, গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত, গত অক্টোবর মাসে 2,73,37,37 কোটি টাকা, 2,73,37 কোটি টাকা অগাস্ট মানে অক্টোবর মাসে নিয়ম ছাড়া, নিয়ম বহির্ভূত ভাবে টাকা ছাপিয়েছে এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে এটা সাপ্লাই দিয়েছে। নভেম্বর মাসে 2,74,511 কোটি, ডিসেম্বর মাসে 2,77,855 কোটি এবং জানুয়ারি মাসে 2,83,700 কোটি টাকা। তার মানে অন অ্যান এভারেজ 3.25 লাখ কোটি টাকা নিয়মের বাইরে তারা টাকা ছাপিয়েছে কমার্শিয়াল ব্যাংকে। এইটা একটা পদ্ধতি এবং কমার্শিয়াল ব্যাংকে বলেছে যে আপনাদের কাছে যে ডলার আছে, ডলারগুলো আমাদেরকে দেন, আমাদের কাছে ক্যাশ টাকা নিয়ে যান, কারণ আপনাদের যদি লিকুইডিটি ক্রাইসিস, আপনি আমাকে ডলার দেন। কিন্তু এই ডলারটা নিচ্ছে হলো 7 দিন থেকে 90 দিনের ভিতর। বলছে যে 90 দিন পরে তোমার ডলার তুমি আবার রিটার্ন নিয়ে যেও, আর আর আমাকে, আমি যে তোমাকে ক্যাশ টাকা দিয়েছি, ক্যাশ টাকা তোমাকে ফেরত দাও। কিন্তু এটা করেও কিন্তু সরকার গত 3 মাসে, 2 মাসে মাত্র 37 কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে। কারণ কারণ কমার্শিয়াল ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস, বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ডলার ক্রাইসিস। তাহলে আপনাকে যে 4টি পদ্ধতির কথা বললাম, এই 4টি পদ্ধতিতে ডলার বাড়ার কোনো সম্ভাবনা নাই। পক্ষান্তরে আমাদের যদি জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে হয়, গণবিস্ফোরণ যদি সরকারকে ঠেকাতে হয়, তাহলে আপনাকে ইম্পোর্ট ঠিক মতো করতে হবে, দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতিও ঠিক রাখতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের মুদ্রাস্ফীতি হলো সর্বকালের সর্বোচ্চ 9.67%, এটা হাইয়েস্ট। যদিও গতকাল অর্থমন্ত্রী মিটিং করেছে এবং বলেছে এটাকে 7.5%-এ আনতে হবে। তা আপনার মুদ্রাস্ফীতি সরকার চাইলে তো আর এভাবে আনতে পারবে না। আর আপনার যেটা আরেকটি কথা আপনাকে বলি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে খারাপ, এটি আজকে যুগান্তর পত্রিকায়, আমার কথা যারা শুনছে দর্শক শ্রোতা তাদেরকে বলবো, আজকে যুগান্তর পত্রিকায় আপনি দেখেন 2022 সালে এলসি এলসি মানে যে জিনিসপত্র ইম্পোর্ট করে, এলসি করেছে, মানে এলসি খুলেছিল 9,500 কোটি ডলার এবং 2023 সালে সেটা চলে আসছে 6,900 কোটি ডলার। তার মানে আমার 2,600 কোটি ডলার কিন্তু এক বছরে এলসি ওপেন হয়নি, এই ডিসেম্বর 2023-এ। তার মানে এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে আস্তে আস্তে যখন কমতে থাকবে, যখন এলসি ওপেন করবে না কোনো ব্যাংক, তার মানে আপনি মালামাল ইম্পোর্ট করতে পারবেন না। তো যে মুহূর্তে ইম্পোর্ট করতে পারবেন না, সেই মুহূর্তে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে এবং মানুষের পেটে যদি লাথি পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু বন্দুকের গুলি দিয়েও কিন্তু কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনার ওই পুলিশের বন্দুকের গুলি বা সেনাবাহিনীর বন্দুকের গুলি, এই গুলি দিয়েও কিন্তু কোনো কাজ হবে না যদি মানুষের পেটে ওই লাথি পড়ে। তবে শেখ হাসিনার একটা বড় গুণ হচ্ছে, বড় কৌশল হচ্ছে, উনি জনগণকে একটা মিথ্যা কৌশল বা মিথ্যা ওই মিথ তৈরি করতে পেরেছে শেখ হাসিনা সম্পর্কে। যেমন আপনি জনগণের যে কাউকে যদি জিজ্ঞেস করেন, তাহলে বলবেন না শেখ হাসিনা ম্যানেজ করে ফেলবে, শেখ হাসিনা ভারতকে ম্যানেজ করে ফেলছে। তাছাড়া কলিমুল্লাহ স্যার যেটা বলেছেন যে দুর্ভিক্ষের কথা উনি আগে থেকেই মেনে নিয়ে মানে বলেছেন, আভাস দিয়েছেন।
না, দুর্ভিক্ষের কথা মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনা গত 15 বছরে মানুষের ভিতর এমন একটা মানে অবয়ব তৈরি করতে পেরেছে, যে কোনো মানুষকে জিজ্ঞেস করে বলবে যে না না আপনি এই সমস্ত রিজার্ভের কথা বলছেন, এগুলো ভুয়া কথাবার্তা, এটা শেখ হাসিনা ম্যানেজ করে ফেলবে। তা আমার কথা হলো এটা তো একটা সায়েন্স, ইকোনমিক্স তো একটা সায়েন্স, এটা তো একটা স্ট্যাটিস্টিক্স। আপনাকে টাকাটা দিবে কে? আপনাকে টাকাটা কে দিবে? আমাকে গতকাল একজন বলছে যে দেখবেন ভারতের সাথে যদি সম্পর্ক ভালো, ভারত দেখবেন $100 বিলিয়ন দিয়ে দিচ্ছে বা $50 বিলিয়ন দিয়ে দিচ্ছে। আমি বললাম যে ভারতের তো খেয়ে কোনো কাজ নাই, ভারত তোমাকে তোমাকে $50 বিলিয়ন দিবে। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী, ভারতের মোদি চাইলেও সবকিছু করতে পারবে না যেটা বাংলাদেশে করা সম্ভব। তা ভারত কি জন্য আমাদেরকে $50 বিলিয়ন দিবে? তা $50 বিলিয়ন যদি আমাকে দেয় সেটা হয়ে যাবে আমার লোন। তাহলে আমার $100 বিলিয়ন তো হয়ে গেছে লোন, আরো $50 বিলিয়ন যদি লোন হয়, তাহলে এই টাকা পরিশোধ করতে যে তারপরে আমি যে আপনাকে যেটা বললাম যে আপনার স্বামীর কাপড়, আমার স্ত্রীর কাপড়, কলিমুল্লাহ সাহেবের স্ত্রী এবং ছেলে মেয়ে বা আমাদের ছেলে মেয়েদের কাপড় চোপড় গহনাগাটি বিক্রি করে কিন্তু আমাদের এই ঋণ পরিশোধ ঋণ শোধ করতে করা হবে। লাগবে। আর এটি গেল একটা, ওই যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে যে রিজার্ভের অবস্থা। আর আরেকটি যে কথাটা বললেন সেটি হলো যে বুয়েটের ওই যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের পরে ওখানে রাজনীতি নিষিদ্ধ, ওই যে নিষেধ করা হয়েছিল। আমি গতকাল সম্ভবত পত্রিকায় দেখলাম ছাত্রলীগ গভীর রাতে হলগুলোতে প্রবেশ করেছে এবং সেখানে দখল ওই যে নিয়েছে। হাসিনা আক্তার আমাদের আজকের আলোচনার প্রথম দিকে যে ওই আপনার যে ফ্রেন্ড সোশ্যালজিস্ট এমিলি 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 ডার্ক কেহিম, উনি যে যে ফিলোসফিটা ডেভেলপ করেছেন যে যে মানুষের ভিতরে যখন এমন একটা অবস্থা হয় যে যখন বুঝতে পারে যে আমার আগের স্বাভাবিক অবস্থা ছিল সেই স্বাভাবিক অবস্থা নাই, তখন কিন্তু মানুষের ভিতরে একটা হতাশা কাজ করে। হতাশা কাজ করলে মানুষ কিন্তু আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং কি করবে যে কোনো একটা ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। হাসিনা আক্তার এটার বিপরীতও কিন্তু আছে। আপনি যদি অতি সুখে থাকেন তাহলেও কিন্তু আপনার ভিতর হতাশা কাজ করে। আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিই, পৃথিবীর সুখী দেশগুলোর ভিতর মানে 1, 2, 3 নম্বরে আসে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন কিন্তু আসে। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে আত্মহত্যার পার্সেন্টেজ আমাদের বাংলাদেশ থেকে বেশি। কেন আত্মহত্যা বেশি? কারণ ওরা কোনো স্বপ্ন দেখে না, কারণ ওরা উন্নতি করতে করতে এমন পর্যায়ে গিয়েছে কোনো স্বপ্ন দেখে না। তা আমাদের বাংলাদেশে যে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার বাংলাদেশে পুলিশ, ধরেন আমি আমি বাংলাদেশ পুলিশে ছিলাম, বাংলাদেশের পুলিশের যে কিছু অলিগার্ক তারা শুধু পদোন্নতি পেয়ে যাচ্ছে, কিন্তু 80% যারা মানে সরকার বিরোধী আমি বলবো না, বাট যারা ন্যায় নীতি নিয়ে চলে তারা কিন্তু পদোন্নতি পাচ্ছে না। সেনাবাহিনী তো একই অবস্থা, যারা অলিগার্ক ওরা কিন্তু পদোন্নতি পেয়ে যাচ্ছে গত 15 বছর ধরে, শুধু পদোন্নতি, বেনিফিট, ফ্যাসিলিটি যা যা পাওয়ার দরকার। কলিমুল্লাহ সাহেব ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা যারা অলিগার্ক এই গত 15 বছর ধরে তারাই শুধু পদোন্নতি পেয়ে যাচ্ছে। এখন এখন বুয়েটের যে ঘটনাটা ঘটেছে এটা আমি বিক্ষিপ্ত ঘটনা আমি বলবো না। তো এই যে আমাদের যে 1% কুশীলব যারা সুখে আছে তারাও দেখবেন যে একসময় যদি আত্মহত্যা করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নাই। কারণ ওরা যখন মানে ওরা যখন জিনিসগুলো পেতে পেতে এমন পর্যায়ে আসবে তাদের আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না, তাদের কোনো স্বপ্ন থাকবে না। অপোজিশনের স্বপ্ন তো শেখ হাসিনা এবং ভারত মিলে গত 15 বছরে তো ধূলিসাৎ করে ফেলেছে। আর যে 1% অলিগার বা কুশীলবকে আপনি বেনিফিট দিচ্ছে, বেনিফিট পেতে পেতে আপনার এই স্যাটিসফ্যাকশন লেভেলটা এমন পর্যায়ে চলে আসবে তখন তাদের ভিতরে হতাশা কাজ করবে। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে বুয়েটের যে ছাত্রলীগের যে তারা ঢুকেছে, এই বুয়েটের ছাত্রলীগের লোকজন বলছে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মনে মনে বলছে, আরে আপনি 15 বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় আছেন, অসাংবিধিক ভাবে ক্ষমতায় আছেন, আপনার আত্মীয় স্বজন হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আপনার আমিল স্পেন্সার, আপনার গোপালী, আপনার হিন্দু, আপনার যারা স্টেক হোল্ডার কর্ণধার এরা বেনিফিট নিচ্ছে, আমরা কোনো বেনিফিট নিব না। কারণ আপনি যদি দল করেন, আপনি যদি লীগ করেন, তাহলে বুয়েটের আশেপাশে যত চাঁদাবাজি হয় ওখানে তো বিশাল একটা খনি, বিশাল একটা টাকা। এই জন্য বুয়েটের ছাত্রলীগ মনে করছে যে তাহলে আমরা কেন এটা থেকে বঞ্চিত হব। আমরা যদি ওখানে রাজনীতি নিয়ে করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য যেটা আছে, যেটা ইনকাম, শুধু শেখ হাসিনা একা খাবে কেন, তার আত্মীয় স্বজন একা খাবে কেন, তার যারা অলিগার ওরা কেন একা খাবে, আমরাও অলিগারকে অংশ হব। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং এটা ঘটতে থাকবে এবং ভবিষ্যতেও ঘটবে, যতক্ষণ পর্যন্ত ওই 70 বছরের বৃদ্ধা হাত যেভাবে তার স্ত্রীকে ধরে ফেলেছে ওইভাবে যদি আমরা ধরতে না পারি তাহলে এইভাবে ঘটনা ঘটতেই থাকবে। ধন্যবাদ।